স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশিলের সাথে আছে আমি শামীম জাহিদ। ইপিজেডে খাত ভিত্তিক শ্রমিক ফেডারেশন করার প্রস্তাব দিয়েছে বিজিএমইএ। ইউরোপীয় ইউনিয়নের ট্রেড ইউনিয়ন করার শর্ত পূরণের একটি পদ্ধতি হতে পারে এটা, এবং এটা বলছেন বিজিএম-এর কর্তৃপক্ষরা। ইপিজেড আইন সংশোধনের আগে আয়োলের সাথে আলোচনা করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আজ আমরা আলোচনা করব জিএসপি সুবিধা ইউরোপীয় ইউনিয়নের হুমকি নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম-এর সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিম। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। তৈরি পোশাকের 60% রপ্তানি হয় ইউরোপের বাজারে। কেবল অস্ত্র ছাড়া সব পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা পায় বাংলাদেশ। এতে অন্যান্য দেশের চেয়ে 12 ভাগ কম শুল্ক দিতে হয় রপ্তানিকারকদের। রানা প্লাজা ট্র্যাজেডির পর পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে চাপ দেয় যুক্তরাষ্ট্রসহ ক্রেতা দেশগুলো। তারপর শ্রম আইন সংশোধন হয়, কিন্তু ইউরোপীয় পার্লামেন্ট বলছে ইপিজেডে থাকতে হবে ট্রেড ইউনিয়ন। গেল মার্চে তাদের প্রতিনিধি জিএসপি স্থগিতের হুমকি দেয়। হঠাৎ করে টোটাল লেবার অ্যাক্ট ইপিজেডে নিয়ে আসতে পারবো না, আর টোটালি কালেকটিভ বার্গেনিং অথবা ট্রেড ইউনিয়ন ফ্যাসিলিটিসগুলি যেগুলি আছে এটা বন্ধ করে রাখতে পারবো না, মাঝামাঝি একটা পর্যায়ে আসবো। তবে ইপিজেডে সরাসরি সংগঠনের বিপক্ষে বিজিএমইএ। তারা চায় খাতভিত্তিক ফেডারেশন। বিজিএমই বিকেএমইর মতো একটা সেন্ট্রাল বডি থাকলো, সেই বডিতে এসে যে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো সমস্যা হইলে তারা এসে ওখানে জানাবে। এটা এলাকা ভিত্তিকও আবার কিছু ব্রাঞ্চ থাকতে পারে, সেখানে তারা জানালো, সেখান থেকে সেন্ট্রালে জানালো, সেন্ট্রাল আবার বিজিএমইর সাথে বা বিকেএমইর সাথে বসে সেটার সমাধানটা করলো। বিশ্লেষকেরা বলছেন আইন সংস্কারের বিষয়টি আইএলওর সনদ মেনে করাই ভালো, এতে জটিলতা কমবে। আইএলওর বা ইন্টারন্যাশনাল লেভেল কনফারেন্সে দ্বিতীয়বার যদি বাংলাদেশ সম্পর্কে এই প্যারাগ্রাফটি আসে, তাহলে কিন্তু বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন একটি রিভিউ প্রতিনিধি দল পাঠাবে, এবং এই কাজটি তখন কিন্তু রিভিউ প্রক্রিয়ার মধ্যে ঢুকবে, যেটি বাংলাদেশের জন্য পরিস্থিতিকে জটিল করতে পারে। আগামী 18 মে সাস্টেইনাবিলিটি কম্প্যাক্টের বৈঠক বসবে ঢাকায়। সেখানে 4 বছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের অগ্রগতির মূল্যায়ন হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন আমাদের আরেকজন অতিথি, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি রিসার্চ ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান এবং জনাব শহীদুল্লাহ আজিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জনাব শহীদুল্লাহ আজিম, প্রথম প্রশ্ন সঙ্গতের কারণে আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। বাংলাদেশের সবচেয়ে বড় যে খাত আরএমজি খাত, সেখানে জন্য আমরা যে জিএসপি সুবিধা পেতাম ইউরোপীয় ইউনিয়নে, সেখানে এক ধরনের হুমকি এসছে, এবং ইউরোপের নিজেই বলছে যদি এক্সপোর্ট প্রসেসিং জোনে যদি লেবার আইনের সংশোধন না করা হয়, যদি শ্রমিকরা তাদের সংগঠন করবার অধিকার না পায়, তাদের কথা বলবার অধিকার না পায়, তাহলে তারা এই সুবিধাটি পুনর্বিবেচনা করতে পারে। যদি তাই হয় তাহলে কি অবস্থা আছে? আপনাকে ধন্যবাদ। আমাকে এর পিছের দিকে যেতে হয়, কারণ আমাদের দেশে যখন বিদেশি বিনিয়োগ আসে, তাদেরই একটা শর্ত ছিল যে আমরা নিরবিচ্ছিন্ন উৎপাদন করব, যেখানে কোনো ঝামেলা হবে না, বাইরে কোনো লোকজন ডিস্টার্ব করবে না, ইত্যাদি ইত্যাদি। সেই হিসাবে কিন্তু সেখানে শ্রমিক ইউনিয়ন গড়ে ওঠে নাই। আরেকটা ব্যাপার হলো যে ইপিজেডে শুধু কিন্তু আমার তৈরি পোশাক শিল্প নাই, ইপিজেডে অনেকগুলো শিল্প একসঙ্গে আছে। তো সেখানে ব্যাপারে আমরা চাচ্ছিলাম যেটা, হ্যাঁ, এখন যদি ইউরোপিয়ান ইউনিয়নে যদি তাদের একটা শর্ত থাকে যে আমাদের ওখানে শ্রমিকদের ইউনিয়ন থাকতেই হবে, তখন আমাদের কি করতে হবে, আমাদের খাত বাড়ি আমাদের শ্রমিক সংগঠন হওয়া উচিত মনে হয়। কেননা ওখানে আমার তৈরি পোশাক শিল্প পাশাপাশি আমার ওখানে দেখবেন যে ভোগ্যপণ্য দ্রব্য আছে, প্যাকেজিং ফুড আছে, অনেক কিছু আছে। তো আমার এখানে ডিস্টার্ব করে, ওই ডিস্টার্বের জন্য যে আমার এখানে এসে না পড়ে। যদি এটা ফেডারেশন যদি খাতবাড়ি হয়ে থাকে, তখন দেখা যাবে তৈরি পোশাক শিল্পের যে সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করা হবে এক জায়গা থেকে, অন্য যেগুলি ইন্ডাস্ট্রি আছে সেগুলো করা হবে অন্য দিক থেকে। আর যেহেতু তাদের একটা শর্ত, আমার মনে হয় ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, আমাদের উদ্যোক্তারা এবং তাদের সঙ্গে কাজ করছে, একটা নিয়ম নীতি তৈরি করার চেষ্টা করছে। কারণ আমাদের সবচেয়ে বড় মার্কেট হলো ইউরোপিয়ান ইউনিয়ন। আমি 17% $17 বিলিয়ন আমরা ওখানে এক্সপোর্ট করে থাকি। তো সেখানে যদি আমাদের জিএসপি সুবিধা উইথড্র করা হয়, তাহলে আমাদের জন্য একটা আত্মঘাতী হবে। ধন্যবাদ ডক্টর তৌফিকুল ইসলাম খান। আপনার কি মনে হয় যে এই যে জিএসপি বাতিল হবার যে একটি হুমকি এসছে এক ধরনের, এবং এটাকে
দ্রুত এবং তড়িৎ কিভাবে এই হুমকিটা আসলে বন্ধ করা যায়? শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েই হতে পারে, নাকি আর কোনো বিকল্প অবস্থা থাকতে পারে? বিকল্প ব্যবস্থার মধ্যে তো নিশ্চিতভাবে এখন বড়ভাবে সে ট্রেড ইউনিয়নের অধিকারের ব্যাপারটা। হ্যাঁ, এটাই এখন এটার জন্য আইনি সংস্কারের বড় দরকার নেই। এখন যেটা দরকার সেটা হলো যে একটা প্রথম আমার মনে হয় যে দরকার যে একটা যেটা বললাম ইতিবাচক মনোভাবকে প্রকাশ করা সর্বক্ষেত্রেই। সেটা মালিকদের পক্ষ থেকে আমার মনে হয় যে ওনারাও কিছুটা সরে এসেছেন আগের থেকে, এখন আরো ইতিবাচক পর্যায়ে আছেন। সরকারের পর্যায় থেকে আমরা শুনলাম মাননীয় সচিবের কথা যে তারাও এ ব্যাপারে একমত। এখন বিষয় হলো যে জিনিসটাকে আপনি বাস্তবায়ন করতে হলে আপনি সবচেয়ে ভালো হলো যে দ্রুত যদি একটা ডেডলাইন আপনি ঠিক করতে পারেন, যে আমি এর ভিতরে হয়ে যাবে। পর্যায়ক্রমে কিভাবে হবে এটা, কারণ সবাই একসাথে করতে পারবে তা না, কিন্তু কোন পর্যায়ে কোনটা আসবে, কতদিনের মধ্যে কারখানাগুলোর ভিতরে নির্বাচনের মতো করে হোক, বা এখনো তো ওয়েলফেয়ার কমিটি অধিকাংশ কারখানাগুলোতে, সেগুলোতে কিভাবে আপনি কনভার্ট করবেন, এই আলোচনা দ্রুত হয়ে যাওয়া উচিত। এবং সেটা হওয়ার সময় একইভাবে যে আপনি শুধুমাত্র এটা একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে চাপিয়ে দিবেন তা না, কিন্তু এটা আসলে আলোচনার ভিত্তিতে শ্রমিকদেরকে সাথে নিয়ে, উদ্যোক্তাদের সাথে নিয়ে এবং অন্যান্য সব পক্ষকে সাথে নিয়ে একটা আলোচনার ভিত্তিতে ডেডলাইন তৈরি করে ইতিবাচক মনোভঙ্গিটা প্রকাশ করে ফেলাটা হলো জরুরি। একটা দিক ছিল কিন্তু যেটা হয় আমাদের এই শ্রমিক ইউনিয়নের ব্যাপারে সবসময় একটা নেতিবাচক দিক ছিল, আমাদের পূর্ব অভিজ্ঞতা খুব একটা সুবিধা নয়, ভালো নয়। হ্যাঁ, নিশ্চিত পূর্ব অভিজ্ঞতা সুবিধার নয়। এটা হলো আমরা যদি আমাদের একেবারে পুরনো 70s 80s এর যদি আমি ইতিহাস দেখি, তখন আমরা দেখেছি যে এটা আমাদের দেশের কলকারখানাগুলোতে শ্রমিক ইউনিয়নরা তাদের বিভিন্ন কায়েমি স্বার্থের সাথে মিলে এই জায়গায় একটা অবিশ্বাসের তৈরি করেছেন। সেই জায়গা থেকেও তো আমাদের উত্তরণ করতে হবে। আমরা তো অনেক কিছুই এখন আর 70-এর দশক 80-র দশকের ভিতরে আটকে নেই। আমাদের এখন অন্যান্য অনেক মডার্ন হয়েছে, এখন আর আলোচনার জায়গাগুলো ভিন্ন এসেছে, ফলে কমিউনিকেশনও ভিন্ন হতে পারে। এবং ভালো করে দেখা যে কিভাবে আসলে শ্রমিকরাই যেন শ্রমিকদের প্রতিনিধিত্ব করেন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। এখানে সবসময় সমস্যাটা তখন হয় যখন যারা শ্রমিক না তারা যখন শ্রমিকদের প্রতিনিধিত্ব শুরু করেন এবং তার ভিতরে যখন একটা কায়েমি স্বার্থ ঢুকে যায়। তো সেই বিষয়টা রাখা। আর একটি বড় ব্যাপার হলো আমাদের দেশের এই ধরনের অর্গানাইজেশনের ক্ষেত্রে একটা হয়, সেটা হলো এটার রাজনৈতিকীকরণ, আমরা বলি যে দল ভিত্তিক রাজনীতির সাথে এটা মিলে গেলে তখন কতখানি হয়। তো সেক্ষেত্রেও এটা খারাপ কিছু না, দল ভিত্তিক রাজনীতির সাথে মিলতে পারে, কিন্তু বিষয়টা হলো যে এটা কখনোই যেন এই খাতকে নাই করে। কারণ বড় বিষয় হলো শ্রমিকদের রিপ্রেজেন্ট করবে, এখানে যদি একটা নির্বাচনী পদ্ধতির ভিতরে আসে এবং সেই আলোচনার ভিত্তিতে তখন হতে পারে। কেন শ্রমিকরা শ্রমিক নেতা হচ্ছে না, কেন শ্রমিক না হয়েও শ্রমিক নেতা হচ্ছে, এর জন্য উদ্যোক্তাদের বা ফ্যাক্টরি যারা আপনার উদ্যোক্তা আছেন কর্তৃপক্ষের কি কোনো ভূমিকা রয়েছে কিনা? আমরা এই জন্যই এই প্রশ্নটা, আমার উদ্দেশ্য এই জন্যই যে আমরা শুনেছি যখনই কোনো শ্রমিক নেতা বা ইউনিয়ন নেতা হন তিনি সাধারণত দেখা যায় সেই প্রতিষ্ঠানে চাকরি হারান বলা হয়ে থাকে। শ্রমিক নেতা তৈরি করা আমাদের কাজ না, নিশ্চয়ই নয়। হ্যাঁ, আমরা যেটা বলি তারা চাকরি হারায়, অনেক বিতর্ক আছে। বিতর্কটা আমি তৌফিক ভাই যেটা বললেন যে প্রথম অনেক আগে এই তিক্ত অভিজ্ঞতা ছিল, শুধু তাই না 571টা গার্মেন্ট ফ্যাক্টরিতে শ্রমিক ইউনিয়ন হয়েছে, তার মধ্যে কোনো না কোনো কারণে 262টাই বন্ধ। এখনকার তথ্য আপনাকে আমি দিচ্ছি, 262টা বন্ধ। তো আমার কথা হলো যে শ্রমিক ইউনিয়নই হইতে হবে এরকম কোনো কাহিনী নেই। শ্রমিকের অধিকারের জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে পার্টিসিপেশন কমিটি আছে, কিন্তু ওয়ান অফ দ্য বাইন্ডিং আমার কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে হলে আমার পার্টিসিপেশন কমিটি হইতেই হবে, এবং সেটা শ্রমিকদের মাধ্যমে তৈরি হয়। এবং এটা কি ইপিজেড অংশে আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। হ্যাঁ, যে ইউনিয়ন ফর্মে নিয়ে আসাটা, উনি তবিক ভাই যেটা কথা বললেন, কালেক্টিভ বার্গেনিং যেটা এজেন্ট, যেটা তাদের কাজটা হলো কি, বাইরে থেকে যে এসে ইন্ধন দেওয়া বা একটা তৈরি যেটা কথা সত্যি কথা বলেছেন যে শ্রমিকদের ভিত্তিতে শ্রমিক নেতা হওয়া উচিত, তাহলে কালেক্টিভ বার্গেনিংটা ভালো হবে, অন্য কায়েমি স্বার্থে এখানে যুক্ত হবে না। তো আমরাও সেটা চাইবো শ্রমিকের মাধ্যমে হোক, কিন্তু আমাদের শ্রমিক ইউনিয়ন নামে না থাকলেও কিন্তু ডিফারেন্ট ফর্মে অলরেডি আছে, পার্টিসিপেশন কমিটি আছে, ওয়েলফেয়ার কমিটি আছে, সেফটি কমিটি আছে ফ্যাক্টরিতে, এবং এদের রীতিমতো সেখানে নির্বাচন করা হয়। যেমন নির্বাচন কমিশনার আসে এবং ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরির লোকজন থাকে, সব মিলে একটা নির্বাচন হয়। তো সেগুলি জায়গায় আমাদের এখানে কাজ করতে হবে। বড় ফ্যাক্টরি যখন হয়ে যায় তখন দেখবেন চাওয়া পাওয়া বেশি হয়ে যায়। এখানে আর 10-12 জন, আগে এটা গার্মেন্ট কারখানা ছিল, এখন গার্মেন্ট কারখানা না, গার্মেন্ট শিল্প ইন্ডাস্ট্রি। তো এখানে অনেক ব্যাপক আকারে আছে, এবং এখানে তাদের বার্গেনের পয়েন্টে যেটা আছে, হ্যাঁ, এটা পার্টিসিপেশন কমিটি যদি হয় একই কথা, শ্রমিকদের স্বার্থ তারা দেখবে।
আমাদের সবচেয়ে অসুবিধা কি জানেন, বাইরে যারা ইন্ধন দেয় তারা কোনোদিন আজ পর্যন্ত দেখলাম না যে তাদের কোনো সচেতনতা বৃদ্ধি করা, শ্রমিকের কাজটা কি, ইউনিয়নের কাজটা কি, সেটাকে ডেলিভার করা। শুধু আপনি দেখেন ওদের ভাবটা হলো কি শ্রমিক ইউনিয়ন মানে শ্রমিকের অধিকার, কথা কিন্তু তাই না। অধিকার এবং কর্তব্য দিলেই কিন্তু থাকতে হবে। আচ্ছা, এইটা কিন্তু সচেতনতা বৃদ্ধি কেউ করতে রাজি না। ধন্যবাদ। আমরা নেব একটু বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আর একবার খাতুনগঞ্জ থেকে মধ্যশালা। আজ আমরা আলোচনা করছি জিএসপি সুবিধা, ইউরোপীয় ইউনিয়নের হুমকি, এবং এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিম এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব খান এবং জনাব আজিম, আপনার স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব খান, আপনার কাছে বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম যে শ্রমিক নেতাকে হতে হবে, শ্রমিক হতে হবে, বা যে ফর্মের কথা বলা হচ্ছে, বা জনাব আজিম বলছিলেন যে খাত ভিত্তিক হতে হবে এই ফেডারেশন বা শ্রমিক সংগঠন, অর্থাৎ গার্মেন্টসের জন্য শুধু গার্মেন্টসই হবে, বা প্লাস্টিক ইন্ডাস্ট্রির জন্য শুধু প্লাস্টিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই আলাদা একটা ফেডারেশন হতে পারে। এটা আসলে কতটা বাস্তবসম্মত? এই মুহূর্তে আমরা দেখি না এরকম। না, এটা একেবারে অবাস্তব আমি তা বলবো না। এটা করা যায়, কারণ হলো যে বিশ্বের অনেক দেশেই আছে এরকম খাত ভিত্তিক ভাবে শ্রমিকদের অর্গানাইজেশন। আর একটা বড় কারণ হলো আপনি দেখেন আমাদের দেশের বিভিন্ন সময় যে শ্রম আন্দোলনের ভিতরে বা শ্রমিকদের অধিকারের বিষয়গুলো যখন আলোচনা হয়, এটা কিছুটা খাত ভিত্তিক ভাবেই হয়। যেমন আমাদের যে মজুরি কমিশন যখন হয়, তখন তো গার্মেন্টস এর জন্য আলাদা করে স্যালারি নেগোশিয়েট করা হয়, স্কেলগুলো নেগোশিয়েট করা হয়। এটার সাথে তো আপনি তখন ওখানে প্লাস্টিক বা লেদার ইন্ডাস্ট্রিকে আনেন না। তো নেগোসিয়েশন যিনি করবেন তিনি হয়তো তখন লেবারদের পক্ষ থেকে যিনি করবেন তিনি গার্মেন্টস এর থেকে হলে এটাই ভালো হবে, তিনি গার্মেন্টস এর বিষয়গুলো বুঝবেন। ইপিজেড এর বাউন্ডারি ভিত্তিক কিন্তু ডিফারেন্ট টাইপের ফ্যাক্টরি আছে, না ডিফারেন্ট টাইপের ফ্যাক্টরি আছে। ডিফারেন্ট টাইপের ফ্যাক্টরি যখন থাকে, তারা যদি আপনি খাত ভিত্তিক ভাবে করেন, তারা আবার একসাথে মিলে একটা করতে পারে। আপনাদের যেরকম আপনারা বিজেএমএ তে আছেন, আবার আপনারা তো সাথে যখন আলোচনা করেন বিজেএমএ বিকেএমএ একসাথেও করেন, আবার একটা আপনাদের অ্যাপেক্স বডিও আছে এফবিসিআই এর মতো, তখন আপনারা কিছু আন্দোলন বা কিছু দাবি দেওয়া সেটার ভিত্তিতে করেন। আপনাদের আমি জানি না, কেউ কেউ হয়তো অন্যান্য চেম্বারের ভিতরে আছেন, চিটাং চেম্বারসের ভিতরে আছেন বা অন্য ঢাকা চেম্বারসের ভিতরে আছেন। তো এটা খুব অসুবিধা না, যদি এটা মালিক পক্ষের ক্ষেত্রেও হয়, এটা শ্রমিকদের ক্ষেত্রেও হতে পারে। বিষয়টা হলো যে আমরা গেটগুলো ওপেন করছি কিনা এবং আলোচনার ক্ষেত্র তৈরি করছি কিনা। ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কথা উনি বলেছেন, নিঃসন্দেহে শ্রমিকদেরকেও অধিকারের ব্যাপারে, তাদের কর্তব্যের ব্যাপারে কিভাবে এটা ফর্মুলেশন করা যায় সেই ব্যাপারেও একটা ওরিয়েন্টেশন থাকলে তো ভালো। একটা বিষয় কি, ওরিয়েন্টেশনের কথাগুলো আসছে কারণ হলো আমরা নর্মালি এই ধরনের বিষয়গুলো হলো থেকে শিখি। ধরেন একজন, আমি নতুন জয়েন করলাম, আমি আশপাশ দেখে এটা বড় হলাম। যখন এটা অ্যাবসেন্স আছে একটা দীর্ঘদিন ধরে, তখন তো এটা নতুন করে আবার একটা আলোচনা, পর্যালোচনা, শিক্ষা, ডেভেলপমেন্ট, সেটার বিষয়টা চলে আসে। জনাব আজিম, আপনি বলছিলেন যে শ্রমিকদের ইউনিয়ন করবার বা করে দেবার দায়িত্ব আপনার নয়, যথার্থই বলেছেন, কিন্তু মুশকিল হচ্ছে এটা এখন কমপ্লায়েন্সের অংশ, এবং বলা হচ্ছে যে যে শ্রমিক ইউনিয়ন অধিকার না থাকলে সেখান থেকে পোশাক কেনা হবে না। আর যেহেতু এটা দীর্ঘদিন অ্যাবসেন্ট ছিল, যেটা জনাব খান বলছিলেন, যে তার মানে এটা কেমন হবে সেটা অনেকেই জানে না। সেখানে কোন রকম সহায়তা কি মালিক পক্ষ নিজেরা দিতে পারে? তাহলে তো আসলে খুব ক্ষতি আপনাদের। না না, ইউনিয়ন না থাকলে আমার কিন্তু ফ্যাক্টরি পার্টিসিপেশন কমিটি আছে, রাইট, সেফটি কমিটি আছে। আমার একটা শর্তই, আমি বাইরে আমার সঙ্গে আমার একটা শর্ত, তো পার্টিসিপেশন কমিটি যারা আসবে আমরা ওদের বলি যে তোমাদের নাম দাও, ওরই নামটা দেয়। ইউনিয়ন কথাটা শুনলেই কেন জানি আমি বলবো, উনি যে তৈরি কথা বললেন, আর্থিক অভিজ্ঞতা আছে, মানুষের শিরে উঠে একই জিনিস, কিন্তু পার্টিসিপেশন কমিটি কাজে কিন্তু একই। আমি আপনার পাল্টা যুক্তি দেই, যদি বাইরের কারো ইনভলভ না থাকে বা খাতভিত্তিক ফেডারেশনের কোনো ইনভলভমেন্ট না থাকে, শুধুমাত্র শ্রমিক যিনি ওই ফ্যাক্টরিতে কাজ করেন তিনি বোধহয় তার অধিকারটা খুব শক্ত গলায় কথা বলতে পারবেন না, কারণ তার চাকরির ভয় হারাবার একটা ভয় থাকে সব সময়। চাকরি হারানোর ভয় যদি সে আন্দোলন না করে তাও থাকতে পারে, সে যদি ফ্যাক্টরি বিপরীতে কোনো কাজ করে থাকে, ভাঙচুর করে থাকে, জিনিস কিন্তু কিছু না করেও শুধুমাত্র তার অধিকার আদায়ের কথা বারবার বলবার জন্য তার কিন্তু বিভিন্ন কারণে তার ইনক্রিমেন্ট বন্ধ হতে পারে, হয়নি সে সম্পূর্ণ হতে পারে, সেটা সবকিছু দেখা সম্ভব নয়। এই কারণে বাইরের যদি কারো এখানে যোগসূত্র থাকে, তাহলে বোধহয় ভয়েসটা জোরে রেজ করা যেতে পারে।
হ্যাঁ, ভয়েসটা রেজ করে আপনি কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি চাওয়া পাওয়াটি আপনার কাছে উঠে আসবে আর কি। সেই চাওয়া পাওয়া যখন উঠে আসবে তার স্বার্থটা রক্ষা হয় কিনা এটি দেখার দায়িত্ব। আমি আপনাকে বলি যে মনে করেন হঠাৎ আমাদের 5 বছর 2 বার আমাদের ন্যূনতম মজুরি আমাদের বাড়ানো হয়েছে আন্দোলনের প্রেক্ষিতে। এটা আমি আপনাকে বলি, সেখানে কিন্তু সরকার, শ্রমিক নেতা, তৃতীয় পক্ষ সবাই ছিল। হ্যাঁ, একটা সেট করা হয়েছে, সেটা যদি 1 বছর বা 6 মাস না যেতে সে বলে না আবার বাড়াতে হবে, তাহলে কিন্তু হবে না, নিশ্চয়ই হওয়া উচিত নয়। হ্যাঁ, যেখানে সরকারের মাধ্যমে তৃতীয় 3টা পক্ষ নিয়ে করা হচ্ছে, একবার বাড়ানো হয়েছে, এটা আমি জানি 3 থেকে 5 বছরের ভিতরে আবার বাড়বে, অটোমেটিকলি বাড়বে, সে না চাইলেও বাড়বে, এটা অ্যাজ পার লেবার ল। তো সেই হিসেবে বাড়বে, কিন্তু কিছু কিছু হয় কি জানেন, এটা একটা ইস্যু যে আমার বেতনটা বাড়াতে হবে কথা বলি, কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ভাঙচুর হয়, এটা সেটা মানে তার জন্য প্রচলিত আইন রয়েছে না। এই যখন আইনের মাঝে আমি নিয়ে আসবো তখন আপনিই বলবেন যে শ্রমিকের চাকরিটা চলে গেল, হয়তো জোর গলায় কথা বলে, সিসি ক্যামেরা থাকবে, সেখানে আপনি দেখাবেন। না না, বিষয়টা হলো কি আজিম ভাই যেটা বলছেন, একটা হলো আমরা খুবই কারখানা ভিত্তিক ভাবে আছি। হ্যাঁ, এখন আপনি যখন ফেডারেশন করবেন, ধরেন যখন মজুরি বোর্ডের আলোচনা হবে, রাইট, তখন তো উনারা তো প্রত্যেকটা কারখানা শ্রমিক আলাদা আলাদা ভাবে নেগোশিয়েট করবেন না, এক জায়গায় না এক জায়গায় তো তাদেরকে কম্বাইন করতে হবে। তো ফলে সেই অর্থে মানে একটা কারখানার শ্রমিক নেতা অন্য জায়গায় আলোচনা করতে পারছেন না, তা কিন্তু একেবারে না। মানে আমরা ফর্মটা যেভাবে বলছি, মানে কারখানা ভিত্তিক একটা রিপ্রেজেন্টেশন আছে, সেটার ভিত্তিতে তাদের একটা ইউনিয়ন বা ফেডারেশন একটা হবে, তো সেইটা তো করা সম্ভবই। আর দ্বিতীয় যেটা বলছেন যে দৈনন্দিন, যে আজকে আজিম ভাই কাউকে বকা দিচ্ছেন কিনা বা ওনার ম্যানেজার কাউকে বকা দিয়েছেন কিনা, এই ধরনের ইস্যুস গুলো তো মানে দৈনন্দিন, আমার মনে হয় যে এটা বড় ব্যাপার না। এটা ওই যে কারখানার ভিতরে যে ধরনের একটা ফরমেশন অফ কমিটি থাকবে, এটা হ্যান্ডেল করতে পারে। বাট একটু বড় আকারের যখন হয়, যে যখন ছাঁটাই হয়ে যাচ্ছে তখন তো আলোচনা হয়। একই বিষয়গুলো আমরা গার্মেন্টসের মালিকদের পক্ষ থেকে দেখি না, যে ওনারা তো নিজেদের ভিতরে মেনটেন করেন, আবার কিছু কিছু জিনিস বিজিএম এর পক্ষ থেকে বলে দেওয়া হয়, সেটা সব মালিক মেনে নেন, সেই ধরনের আলোচনাই হবে, এটা তো ভিন্ন কিছু না। নিশ্চয়ই নয়। যেটা মাঝে আমাদের সময় একদম কম, 20 সেকেন্ড। আগামী 18 মে সাস্টেনেবিলিটি কম্প্যাক্ট একটা বৈঠক বসে ঢাকায়, এবং তখন মনে করা হচ্ছে সেই সময় তৈরি পোশাক খাতের যে বাংলাদেশের যে অগ্রগতি, সেটা মূল্যায়ন করা হবে, এবং এই বিষয়ে আপনি কতটা আশাবাদী ইতিবাচক মূল্যায়নের ক্ষেত্রে? আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ ছিল সবচেয়ে শ্রমবান্ধব একটা দেশ, যেখানে শ্রমিকরা সবচেয়ে বেশি নিরাপত্তার সঙ্গে কাজ করে, এই মুহূর্তে আমি বলতে পারি জোর গলায়। কিন্তু সেই হিসাবে আপনি যে কথাটা বললেন, আমাদের শ্রম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ওনারা ইতিমধ্যে কাজ করছেন তাদের দাবি দেওয়াটা নিয়ে, যে শর্ত যেটা আছে, কিন্তু আমি কোনো অবস্থায় চাইবো না আমার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমার জিএসপি হাতছাড়া হোক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব তৌফিকুল খান, আপনাকে ধন্যবাদ, জনাব শহীদুল আজম আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।